নমস্কার, আমি আনএকাডেমির তরফ থেকে দেবাশিস সাহা। তোমাদের হিস্ট্রি যে একটা সিরিয়ালি আমি যে ক্লাস করছিলাম তোমাদের ইউটিউব পক্ষ থেকে, তা আজকে আমি ক্লাসটা নিয়ে এসেছি। আমি আহ, শুরু করেছিলাম কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কুইট ইন্ডিয়া মুভমেন্ট আজকে সেকেন্ড স্টেজটা আমি বলবো, এবং সেকেন্ড স্টেজটা বলার পর আমি যদি একটু সময় পাই, তাহলে আমি এক্সট্রিমিস্ট লিডারদের সম্পর্কে আজকে একটু পড়াশোনা শুরু করাবো। ক্লিয়ার? যাই হোক, আনএকাডেমি খুব ভালো একটা অপরচুনিটি দিয়েছে তোমাদের। স্পেশাল ক্লাস যারা করছো বা যারা ক্লাস ক্লাস করছো তাদের জন্য তো রয়েছে, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রিপশন নাওনি তাদের জন্য এই ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমি তোমাদের যেটা বলি, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রিপশন নাওনি তারা অবিলম্বে সাবস্ক্রিপশনটা নিয়ে নাও। সাবস্ক্রিপশনটা নিলে তোমরা এখানে ডাব্লিউবিসিএস এর অপশনাল ক্লাসটা পাবে, তোমরা প্রিলি ক্লাসটা পাবে, তোমরা মেনের ক্লাসটা পাবে, তোমরা সব রকমের ক্লাসটাই তোমরা কিন্তু পাবে। ক্লিয়ার? আমি তোমাদের যেটা একটু বলবো সেটা হচ্ছে তোমাদের সাবস্ক্রিপশন করে নিতে। যাই হোক, আমি একটুখানি আমার পরিচয়টা একটু তোমাদের দিয়ে রাখি। যারা আজকে প্রথম ক্লাস করছো, দেখো এখানটা রয়েছে আমি দেবাশিস সাহা। আমার এখানটা যে রেফারেল কোডটা রয়েছে DSSR। ক্লিয়ার? এবং এখানে তোমরা ভর্তি হলে, তোমরা যখন ভর্তি হবে এই রেফারেল কোডটা ইউজ করবে DSSR, তারা 10% ডিসকাউন্ট পাবে। ঠিক আছে? DSSR এটা অ্যাপ্লাই করো, এবং অ্যাপ্লাই করলে তোমরা 10% ডিসকাউন্ট পাবে। এবং এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, যদি তোমরা অনেকগুলো ক্লাস দেখে থাকো তাহলে তোমাদের বেশ কিছু পয়েন্ট জমবে, এবং পয়েন্ট জমলে তোমরা আবার বেশ কিছুটা তোমরা কি করতে পারবে, ডিসকাউন্ট পাবে। তাই সুতরাং তোমাদের আমি বলছি, তোমরা আর দেরি করো না, তোমরা অবিলম্বেই তোমরা কি করো, এটাকে নিয়ে নাও, এটা সাবস্ক্রাইব করে নাও। ক্লিয়ার? এরপর আমি আরেকটু দেখাই, এখানে আমার পরিচয়টা দেওয়া রয়েছে। দেখো এখানটা রয়েছে আমি 18 বছর ধরে পড়িয়েছি, অ্যাকচুয়ালি 17 বছর প্লাস, 18 পুরো হয়নি আমার। ঠিক আছে? এখন আন একাডেমির প্ল্যাটফর্মে আমি পড়াচ্ছি, এবং এখানেও আমি রেফারেল কোডটা ইউজ করেছি DSSR। তোমরা এই রেফারেল কোডটা ইউজ করে ভর্তি হবে। ক্লিয়ার? এটা আমি বলবো, কারণ তোমরা অনেক বেনিফিটেড হবে এটা ভর্তি হলে। এবার আমি একটু দেখাই তোমাদেরকে আজকের টপিক, কন্টেন্ট আমি একটু তোমাদের দেখাবো। ভালো করে দেখো, আমি আগের দিনের রিক্যাপটা একটু বলে নিই, যেটা আমি আগে বলেছিলাম। কুইট ইন্ডিয়া মুভমেন্টের সূচনাটা কিভাবে হলো, কিভাবে এর আমরা সূচনাটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আমরা দেখলাম 1939-এ শুরু হয়েছে, এবং 1939-এর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার জন্য আমরা কি দেখতে পেলাম, যে একটা পরিস্থিতি, সারা বিশ্ব জুড়ে একটা পরিস্থিতি এলো, যেখানে ইংল্যান্ডের শত্রু মানে জার্মান, তার সঙ্গে ইটালি এবং জাপান তিনটে শক্তি মিলে যে অ্যাক্সিস পাওয়ার তৈরি করেছে, তারা ভীষণ রকমভাবে প্রেশার ক্রিয়েট করতে শুরু করেছে কাদের উপরে, ভীষণ রকমভাবে প্রেশার ক্রিয়েট করতে শুরু করেছে ইংল্যান্ডের উপরে। এদিকে ইংল্যান্ড, ফ্রান্স এবং তার সঙ্গে রাশিয়া, এবং তাদেরকে আবার মদদ দিচ্ছেন কি, আমেরিকা। এরকম একটা মানে পরিস্থিতির মধ্যে হিটলার এবং মুসোলিনি যখন তারা এগিয়ে চলেছেন, ঠিক সেই রকম অবস্থায় ইংল্যান্ডের ওপর একটা প্রেশার ক্রিয়েট হলো, মানে চাপ সৃষ্টি হলো। তারা প্রদেশ কংগ্রেসের নেতাদের সঙ্গে এক হতে বলল, এবং বলল যে এই সময়টা আহ কোনো রকম ভাবে জাতীয় আন্দোলন আন্দোলন না করতে, কারণ জাতীয় আন্দোলন করলে ইংল্যান্ডের একটা সমস্যা রয়েছে, যেটা সমস্যাটা হবে। এবং এটাও বললো যে 1940-তে যে লর্ড লিনলিথগো, তাই তো, যে আগস্ট অফার দিয়েছিল, সেই আগস্ট অফারে বলা হয়েছিল ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে। তাহলে ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার কথা 40-এ বলা হলো, কিন্তু সেই সময় হিন্দু মহাসভা, মুসলিম লীগ, ক্লিয়ার, এবং জাতীয় কংগ্রেসের তরফ থেকে আমাদের কিছু লোক বলেছিল, যেটা সেটা হচ্ছে এখন সারা ভারতবর্ষব্যাপী একটা আন্দোলন করা দরকার, কারণ ইংল্যান্ড অবিলম্বে জার্মানি পেশায় রয়েছে, এবং এটা করলে মানে এই সারা ভারতবর্ষকে আন্দোলন করলে ইংল্যান্ড কত দেশ ছেড়ে চলে যেতে পারে। 1940-তে যদি এরকম একটা পরিস্থিতি শুরু হতো, তা দেখা যেত যুদ্ধকালীন অবস্থার মধ্যে 1941-এর মধ্যে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স পেতে পারত। কিন্তু সেই সময় গান্ধী একটা অদ্ভুত নীতি নেন। তিনি ভালো মানুষ, ভালো মনের মানুষ। সেই জন্য তিনি যে নীতিটি নেন, তিনি বলেন এক কথায় যে না, ইংল্যান্ডের আজ ঘোর দুর্দিন, ইংরেজরা আমাদের সঙ্গে দীর্ঘদিন এই ভারতবর্ষ শাসন করেছে, তাদের সঙ্গে আমরা ছিলাম। আজকে ইংল্যান্ডের এই ঘোর দুর্দিনে আমার যেটা মনে হয় যে সারা ভারতবর্ষকে আন্দোলন করা উচিত নয়, বরং ইংল্যান্ডের পাশে থাকা দরকার। এবং সেটা করতে গিয়ে কি হলো, গান্ধীজি অনেকের প্রতি কিন্তু আস্থা হারালেন। এবং আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে,
1940-তে আমাদের ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ করেছিলেন গান্ধীজি, এবং ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহের প্রথম সত্যাগ্রহী হয়েছিলেন কে? আমাদের আচার্য বিনোবা ভাবে। এবং বিনোবা ভাবের পরে আমরা সেকেন্ড সত্যাগ্রহী দেখেছিলাম কাকে? জওহরলাল নেহরুকে। আমরা সত্যাগ্রহের কনসেপ্টটা পেয়েছিলাম পুরোপুরি এই সময় থেকে, তাই তো? ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহের পর 1941-এর পর পরিস্থিতি কিন্তু একটু একটু করে চেঞ্জ হতে আরম্ভ করলো, এবং সর্বোপরি 1942-তে যখন আমরা দেখলাম যে গোটা ভারতবর্ষে কি হচ্ছে, একটা এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে সেখানে আমাদের কি বলবো, যে গান্ধী যখন মুভমেন্টটা শুরু করার কথা ভাবছেন তখন পাশে নেই হিন্দু মহাসভা, মুসলিম লীগ, বি আর আম্বেদকর বা চক্রবর্তী রাজা গোপালাচারীর মতো নেতা। ক্লিয়ার? কেন পরিস্থিতিটা তাহলে কেন এরকম জায়গায় গেল, সেই জায়গাটা আমি একটু ভালো করে ধরিয়ে দিই তোমাদেরকে। সূত্রটা হলো যে 1942 আগে 1940-তে যখন মুভমেন্ট করার কথা হয়েছিল তখন এরাই কিন্তু বলেছিল সারা ভারতবর্ষকে আন্দোলন করা দরকার। কিন্তু 1942-তে যখন মুভমেন্টটা গেল তখন সারা বিশ্বের রাজনীতি কিন্তু চেহারাটা একটু বদল হয়েছে। তখন কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের জার্মান বরং অনেক পেছনের পায়ে চলে গেছে, ব্যাকফুটে চলে গেছে। ক্লিয়ার? এবং ইংল্যান্ড একটু পরিস্থিতিটা ভালো। এরকম একটা অবস্থার মধ্যে যদি মুভমেন্ট করা হয় তাহলে ইংল্যান্ড কিন্তু সহজেই সামাল দিতে পারবে, তার কারণ তারা জার্মানি এগেনস্টে ভালো অবস্থায় রয়েছে। এবং যেটা করা হলো, সেই সময় উইনস্টন চার্চিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী পাঠালেন কাকে? স্ট্র্যাফোর্ড ক্রিপসকে। এবং ক্রিপস যখন ভারতে এলো, ক্রিপসের যে প্রস্তাব পেশ করা হলো, সেই ক্রিপসের প্রস্তাবে বলা হয়েছিল যেটা, যে আমাদের ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে সব থেকে বেশি, যেটা দেওয়া হতে পারে ডোমিনিয়ন স্ট্যাটাস, এর বেশি কিছু দেওয়া হবে না, ডোমিনিয়ন স্ট্যাটাসে বেশি কিছু হবে না। এবং যার জেরে কি হলো, আমরা দেখতে পেলাম মুভমেন্টটা একটা জায়গায় স্থগিত হয়ে গেল, তাই তো? এবং মুভমেন্ট স্থগিত হয়ে যাওয়ার জন্য আমরা কি দেখলাম, যে এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট যখন শুরু হচ্ছে তখন জাস্ট শুরুর দিন মানে ঘোষণার দিন, পরের দিন সকালবেলাটাই সবাই কি হলো, গ্রেপ্তার হয়ে গেল। এবং পরে যখন সবাই গ্রেপ্তার হয়ে গেল তখন কিন্তু নতুন কিছু নেতা বা নেত্রী তারা কিন্তু মুভমেন্টে চালিয়েছে। এবং এই নেতা এবং নেত্রীর ক্ষেত্রে যার নাম উঠে আসে তার নাম হচ্ছে অরুণা আসফ আলী, ব্যারিস্টার আসফ আলীর ওয়াইফ। ঠিক আছে? উনি কিন্তু আমাদের নেতৃত্ব দিয়েছিলেন, এবং শুধু নেতৃত্বই দেননি, সারা ভারতবর্ষব্যাপী উনি কিন্তু কি করেছিলেন, এই মুভমেন্টের সময় উনি মানুষকে, জনগণকে কি করেছিলেন, উৎসাহ জুগিয়েছিলেন। এবং আমরা এটাও দেখেছিলাম যখন গুলি চলে, এবং গুলি চলার সময় আহ, কি বলবো, প্রচন্ড রিস্ক নিয়ে উনি কিন্তু কি করেছিলেন, পতাকা উত্তোলন করেছিলেন। আমরা দেখতে পাই সুচেতা কৃপালিনীর মতো আমরা ব্যক্তিত্বকে আমরা দেখতে পাই। সুচেতা কৃপালিনী ছাড়াও আরেক বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি কে? তিনি আমাদের হচ্ছেন আহ, উষা মেহতা। এছাড়াও আমরা দেখতে পাই অচ্যুতরাও পট্টবর্ধন, রাম মনোহর লোহিয়া, এবং অবশ্যই সেই সময় যে আমাদের তৈরি হয়েছিল প্যারালাল গভর্নমেন্টের কিছু নেতাকে আমরা দেখতে পাই। স্থানীয় নেতার মধ্যে মেদিনীপুর থেকে উঠে আসবে সতীশচন্দ্র সামন্ত, সুশীল চন্দ্র ধারা, বা আমাদের মাতঙ্গিনী হাজরার মতো মহিলা, বা তার সঙ্গে সঙ্গে উঠে আসবে আমাদের অজয় মুখার্জির মতো মহিলা। আবার কখনো বালিয়াতে চিতু পান্ডেকে আমরা দেখতে পাবো। আবার আমরা কখনো মহারাষ্ট্রে যদি আমরা যাই, মহারাষ্ট্রের হুম, হ্যাঁ, মহারাষ্ট্রে যদি আমরা যাই সেখানে আমরা দেখতে পাবো হচ্ছে কি, আমাদের প্রতি সরকার, তাই তো? হ্যাঁ, প্রতি সরকার আমরা দেখতে পাবো, এবং প্রতি সরকারের যে নেতারা রয়েছেন, যেমন নানা পাটিল, ওয়াই বি চ্যাবন, তাই তো? তারপরে এই সময় পরশুরাম দল তৈরি হয়, ঠিক আছে, পরশুরাম সিং। ঠিক আছে? এরা যেভাবে এই সময় মুভমেন্ট করেছিল সারা ভারতবর্ষব্যাপী, সেই মুভমেন্টটা কিন্তু আশা জুগিয়েছিল বা সাড়া জাগিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার যে আস্তে আস্তে কি হয়, 44 সালে আমাদের তামিলনাড়ু জাতীয় সরকার গান্ধীর ডাকে তারা সারেন্ডার করে, এবং 1946 পর্যন্ত চলা প্রতি সরকার এরা পর্যন্ত শেষ পর্যন্ত সারেন্ডার করতে বাধ্য হয়। এবং আমাদের একটা দীর্ঘদিন অপেক্ষা করতে হয়, 1942 পরে আরো 5টা বছর অপেক্ষা করতে হয়, এবং 1947-এ গিয়ে আমরা কি পাই, ইন্ডিপেন্ডেন্স পাই। ক্লিয়ার? এখানে সেই ইতিহাস আমি বেশ কিছুটা আগে হলেও বলেছি, সেই ইতিহাসের কিছুটা পুনরাবৃত্তি আমি করছি। সেখানে আমি একটু জাস্ট বলে রাখি যে মেহের আলী কয়েন দ্য নেম কুইট ইন্ডিয়া মুভমেন্ট। মেহের আলী এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট নামটা দিয়েছিলেন। ও 1942-তে ক্রিপস মিশন কেম টু ইন্ডিয়া, ক্রিপস মিশন ভারতে এসেছিল, এবং ফার্স্ট মেম্বার ডেলিগেশন নেম স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। প্রথম যে মেম্বার যিনি এসেছিলেন তার নামই কিন্তু এটা রাখা হয়েছিল ক্রিপস মিশন, স্ট্যাফোর্ড ক্রিপসের নাম। অ্যাট দ্য টাইম অফিসিয়াল নেগোসিয়েটর অফ আইএনসি, এই সময় অফিসিয়াল নেগোসিয়েটর অফ আইএনসি কে ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ,
অ্যান্ড জওহরলাল নেহরু। যারা দুজন মধ্যস্থতা করতে এসেছিল, ঠিক আছে, অফিসিয়াল নেগোসিয়েটর হয়ে, তাদের মধ্যে একজন ছিলেন মৌলানা আজাদ, আরেকজন ছিলেন জওহরলাল নেহরু। এই কোশ্চেনটা পরীক্ষা দিয়েছে ডব্লিউবিসিএস এর, আমাদের প্রিলিমিনারিতে দিয়েছে কোশ্চেনটা 2016 সালে। ভালো করে দেখবে এটা, হলো আবুল কালাম আজাদ আর জওহরলাল নেহরু। প্রপোজাল অফ ক্রিস মিশন, ক্রিস মিশনের প্রপোজাল কি ছিল? ইন্ডিভিজুয়াল প্রভিন্সেস বিং গিভেন, ইন্ডিভিজুয়াল প্রভিন্সেস বিং গিভেন দ্য রাইট নট টু জয়েন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, individual provinces being given, individual provinces right not to join constituent assembly, constituent assembly তে জয়েন করার কথা বলা হলো না। ফার্স্ট পাবলিক অ্যাডমিশন অফ পসিবিলিটি অফ পাকিস্তান, এবং ফার্স্ট কি হলো পাবলিক অ্যাডমিশনে আমাদের কি হলো পাকিস্তানের জন্ম হওয়ার কথা বললো। আফটার দ্য ফেলিওর অফ ক্রিস মিশন, ক্রিস মিশন যখন ফেল হয়ে গেল, তাই তো, গান্ধী ক্রিটিসাইজড কিটস প্রপোজাল অ্যাজ এ পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক। এই পয়েন্টটা পরীক্ষায় খুব দেয়, এটা ভালো করে পড়বে। প্রপোজাল অ্যাজ এ পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক, পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক কোনটাকে বলা হয়েছিল? ক্রিস মিশন আমাদের গান্ধী এটাকে ক্রিটিসাইজ করে বলেছিল। ডিউরেশন অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্টের ডিউরেশন কতদিন ছিল? 1942 থেকে 1944, 1942 থেকে 1944 সাল পর্যন্ত আমাদের কুইট ইন্ডিয়া মুভমেন্টের ডিউরেশনটা ছিল। কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্টেড ডিউরিং দ্য টাইম অফ লর্ড লিনলিথগো, কুইট ইন্ডিয়া মুভমেন্টটা শুরু হয়েছিল কার সময়? লর্ড লিনলিথগোর সময়। খুব ভালো করে মনে রাখবে, লর্ড লিনলিথগো। আর কুইট ইন্ডিয়া মুভমেন্ট কল্ড অফ, কুইট ইন্ডিয়া মুভমেন্ট থেমে গেছিল কার সময়? লর্ড ওয়াভেলের সময়। ক্লিয়ার? এটা মনে রাখবে, লর্ড ওয়াভেল। লর্ড লিনলিথগোর সময় শুরু, লর্ড ওয়াভেলের সময়টা শেষ। কুইট ইন্ডিয়া মুভমেন্ট অলসো কল্ড আগস্ট রিভলিউশন, কুইট ইন্ডিয়া মুভমেন্টকে আমরা আবার কি বলতে পারি? বলতে পারি আগস্ট রিভলিউশন। ক্লিয়ার? অন 14 জুলাই 1942 বলছে ওয়ার্ধা সেশন অফ আইএনসি, 14 জুলাই 1942 সালে ওয়ার্ধা সেশন অফ আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ওয়ার্ধা সেশনে ফার্স্ট অ্যাকসেপ্টেড দ্য আইডিয়া অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, প্রথম অ্যাকসেপ্ট করা হয়েছিল এই কুইট ইন্ডিয়া মুভমেন্টের রেজলিউশনটাকে। ক্লিয়ার? ওয়ার্ধা ভালো করে মনে রাখবে, তখন কংগ্রেস কিন্তু ব্যানিশ ছিল। 1941 থেকে 1945 পর্যন্ত টানা 5-6 বছর ওনারা কংগ্রেস কি ছিল? পুরোপুরি ব্যানিশ ছিল। 8th August 1942 at Bombay session of আইএনসি, 8ই আগস্ট 1942 সালে যখন বম্বে সেশন হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তরফ থেকে, 8th August 1942 at Bombay session of আইএনসি or Congress working committee pass the resolution of quitting the movement, হলো কংগ্রেস ওয়ার্কিং কমিটি পাস করলেন কি? রেজলিউশন অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এই কুইট ইন্ডিয়া মুভমেন্টের রেজলিউশনটা পাস করলেন। দ্য হিস্টোরিক্যাল আগস্ট মিটিং টুক প্লেস অ্যাট গোয়ালিয়া ট্যাঙ্ক ইন বম্বে, এবং হিস্টোরিক্যাল আগস্ট মিটিংটা, এই হিস্টোরিক্যাল আগস্ট মিটিংটা টুক প্লেস কোথায় হলো? গোয়ালিয়া ট্যাঙ্ক ইন বম্বে, গোয়ালিয়া ট্যাঙ্ক ইন বম্বেতে হলো। অ্যান্ড দিস প্লেস ইজ নাও নোন অ্যাজ দ্য আগস্ট ক্রান্তি ময়দান। ক্লিয়ার? গোয়ালিয়া ট্যাঙ্কে ওরা শপথ নিল, এবং এই জায়গাটাকে আমরা কি বলি? এই জায়গাটা বর্তমানে আমরা বলি আগস্ট ক্রান্তি ময়দান, যেহেতু কুইট ইন্ডিয়া মুভমেন্টকে আমরা আগস্ট মুভমেন্ট বলি। ঠিক আছে? আগস্ট ক্রান্তি ময়দান বলি আমরা, মনে থাকবে? হয়ে গেল গোয়ালিয়া ট্যাঙ্ক। কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ ড্রাফটেড বাই এম কে গান্ধী, গান্ধী এটাকে ড্রাফট করেছিল, অ্যান্ড মডিফাইড, এটাকে মডিফাই করেছিল কে? জওহরলাল নেহরু। কুইট ইন্ডিয়া মুভমেন্টটাকে ড্রাফট করেছিলেন এম কে গান্ধী, এবং এটাকে মডিফাই করেছিলেন কে? জওহরলাল নেহরু। কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্টেড অন 9th August 1942, 9ই আগস্ট 1942 সালে এটা কি হয়েছিল? স্টার্ট হয়েছিল। গান্ধী সে ডু অর ডাই, ঠিক আছে, হয় করো অথবা মরো, উই শ্যাল আইদার ফ্রি ইন্ডিয়া অর ডাই ইন দ্য অ্যাটেম্প্ট, ঠিক আছে, হয় আমরা ফ্রি ইন্ডিয়া পাবো অথবা আমরা মারা যাবো, তাই তো। তারপরে বলছে লিভ ইন্ডিয়া টু গড অর টু অ্যানার্কি, ঠিক আছে, লিভ ইন্ডিয়া টু গড, ঈশ্বরের হাতে ভারত ছাড়ো অথবা নৈরাজ্যের হাতে ছেড়ে দাও। বলছে লিভ ইন্ডিয়া টু গড, ঈশ্বরের হাতে তোমার ভারতকে ছেড়ে দিতে পারো, অথবা বলছে নৈরাজ্যের হাতেও ভারতকে ছাড়তে পারো। ঠিক আছে? দ্য ডিসঅর্ডারলি ডিসিপ্লিন অ্যানার্কি, এটা পরীক্ষায় দেওয়া কোশ্চেন, দিস ডিসঅর্ডারলি ডিসিপ্লিন অ্যানার্কি শুড গো। ঠিক আছে?
এই যে একটা কি বলবো ধারাবাহিকভাবে না চলা, যে একটা নৈরাজ্য শুড গো, সেটা যেতে পারে, সে যেতে পারবে, অ্যান্ড ইফ অ্যাজ এ রেজাল্ট দেয়ার ইজ কমপ্লিট ললেসনেস, মানে এর ফলে কি দেখতে পাবো, যে দেশটা পুরোপুরি একটা আইনের বাইরে চলে যাবে। আই উড রিস্ক, আমি ঠিক সেই সময় আমি কি করবো, আমি ঝুঁকি নেবো। গান্ধীরা বিখ্যাত করেছেন, দিস disorderly discipline anarchy should go, and if as a result বলছে কি there is complete lawlessness and I would risk it. Yeah. Next, on 9th August 1942 Quit India movement was launched, also known as বলছে spontaneous movement. Quit India movement কে আমরা তখন কি বলছি, spontaneous movement বলছি। ঠিক আছে, spontaneous movement। বেশ, 9th August 1942 কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ লঞ্চড, কুইট ইন্ডিয়া মুভমেন্টটা লঞ্চ করা হলো, অলসো নোন অ্যাজ কি বলা হচ্ছে স্পন্টেনিয়াস মুভমেন্ট, এটাকে স্পন্টেনিয়াস মুভমেন্টও বলা হয়। বল্লভভাই প্যাটেল ডেসক্রাইব করেছিল দিস মুভমেন্ট অ্যাজ এপিক মুভমেন্ট, এই আন্দোলনটা ছিল একটা মহাকাব্যিক আন্দোলন। ঠিক আছে, সুভাষচন্দ্র ডেসক্রাইব দিস মুভমেন্ট অ্যাজ নন ভায়োলেন্ট গেরিলা ওয়ারফেয়ার, যে আমরা কি দেখবো, নন ভায়োলেন্ট একটা, মানে কি বলবো, হিংসার আশ্রয় না নিয়েও একটা গেরিলা ওয়ারফেয়ার চলা যায়, নন ভায়োলেন্ট। ক্লিয়ার, যে একটা হিংসার আশ্রয় না নিয়েও কিভাবে গেরিলা যুদ্ধ করা যায়, সেটা কুইট ইন্ডিয়া মুভমেন্ট দেখিয়েছিল। লর্ড লিলিথগো described Quit India movement as by far the most serious rebellion since 1857. লর্ড লিনলিথগো কি বলে ডিসক্রাইব করলেন, বর্ণনা দিলেন কুইট ইন্ডিয়া মুভমেন্ট অ্যাজ বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রিবিলিয়ন, একটা সাংঘাতিক রকমের বিদ্রোহ, সিরিয়াস রিবিলিয়ন সিন্স 1857, 1857 সালের পর সবচেয়ে খুব মানে কি বলবো একটা বড় রকমের বিদ্রোহ হলো কি, 1942 কুইট ইন্ডিয়া মুভমেন্ট। বেশ, কমিউনিস্ট লিডার এম এন রয় ক্রিটিসাইজড দিস মুভমেন্ট অ্যাজ স্যাবোটেজ মুভমেন্ট। আমাদের মানবেন্দ্রনাথ রায় কিন্তু বললেন উল্টো কথা, তিনি বললেন যে আন্দোলনটা ছিলেন একটা ওয়ান কাইন্ড অফ স্যাবোটেজ মুভমেন্ট, স্যাবোটেজ মুভমেন্ট উনি বললেন, তাই তো। জওহরলাল নেহরু ডেসক্রাইব দিস মুভমেন্ট অ্যাজ স্পন্টেনিয়াস মাস আপহেভেল। জওহরলাল নেহরু এটাকে ডেসক্রাইব করলো কি বলে, যে এই মুভমেন্টটা হচ্ছে স্পন্টেনিয়াস, এটা ধারাবাহিকভাবে মাস আপহেভেল, এটা মাস আপহেভেল চলা। ইম্পর্টেন্ট লিডার্স, কুইট ইন্ডিয়া মুভমেন্টের এবার ইম্পর্টেন্ট লিডার্স, একে ছিল জয়প্রকাশ নারায়ণ। হিয়ার হি অর্গানাইজড এ গেরিলা ওয়ার এগেনস্ট ব্রিটিশ ডিউরিং দিস মুভমেন্ট। জয়প্রকাশ নারায়ণ ছিল, ক্লিয়ার, যিনি কি করেছিলেন, গেরিলা ওয়ারফেয়ার চালিয়েছিলেন ব্রিটিশদের এগেনস্টে। হি বিলিভড ইন দ্য টোটাল রিভলিউশন, উনি বিলিভ করতেন টোটাল রিভলিউশনে, অ্যান্ড পার্টিলেস গভর্নমেন্ট, এবং এবং দল ছাড়া তোমার সরকারে। জয়প্রকাশ নারায়ণ ইজ নোন অ্যাজ লোকনায়ক, এটা বলেছিলাম আগের দিন। জয়প্রকাশ নারায়ণ স্কেপ ফ্রম হাজারিবাগ জেল, হাজারিবাগ জেল থেকে পালিয়ে যায়, অ্যান্ড স্টার্টেড এ গেরিলা ওয়ার এগেনস্ট ব্রিটিশ ডিউরিং হিজ মুভমেন্ট। ঠিক আছে, ব্রিটিশদের বিরুদ্ধে কিছু আর্মস নিয়ে উনি কি করেন, ওদের সঙ্গে লড়াই করতে থাকেন। অরুণা আসাফ আলী, ঠিক আছে, কি বললো মুভমেন্ট, অরুণা আসাফ আলী, শি ওয়াজ নোন অ্যাজ সিম্বল অফ ডিফেন্স অ্যান্ড রেজিস্ট্যান্স, সিম্বল অফ ডিফেন্স অ্যান্ড রেজিস্ট্যান্স যাকে বলা হচ্ছে। ডিউরিং দিস মুভমেন্ট শি ওয়াজ দ্য হিরোইন অফ দিস মুভমেন্ট, সে ছিল আমাদের কি এই মুভমেন্টের হিরোইন। উষা মেহতা ran a secret radio station at Bombay. উষা মেহতা একটা গোপন রেডিও স্টেশন করলো। ডিউরিং কুইট ইন্ডিয়া মুভমেন্ট কংগ্রেস রেডিও ওয়াজ ফাউন্ডেড, কংগ্রেস রেডিওটা তৈরি হলো উইথ উষা মেহতা। ডিউরিং কুইট ইন্ডিয়া মুভমেন্ট কংগ্রেস রেডিও ওয়াজ ফাউন্ডেড, কংগ্রেস রেডিও তৈরি করলো উষা মেহতা। অ্যাজ ইটস অ্যানাউন্সড অ্যান্ড রাম মনোহর লোহিয়া ইউজ টু ব্রডকাস্ট অন দিস তোমার রেডিও রেগুলারলি। ঠিক আছে, অ্যানাউন্সড অ্যান্ড রাম মনোহর লোহিয়া কি করলো, ইউজ টু ব্রডকাস্ট, সে সময় ব্রডকাস্ট করলো রেডিওতে আমাদের কুইট ইন্ডিয়া মুভমেন্ট সম্পর্কে। মহিলাদের মধ্যে বক্তব্য রেখেছিল কে, উষা মেহতা, কিন্তু এই জায়গাটার ব্রডকাস্টিং করেছিলেন, মানে গোপন রেডিওটাকে, মানে আন্ডারগ্রাউন্ড যে রেডিওটা ছিল সেই রেডিওটাকে পুরো অপারেট করতেন কে, আমাদের কি নাম বললাম, আমাদের রাম মনোহর লোহিয়া। ঠিক আছে, 1942 ফার্স্ট প্যারালাল গভর্নমেন্ট ওয়াজ সেট আপ, 1942 সালে প্রথম প্যারালাল গভর্নমেন্ট বা সমান্তরাল সরকার তৈরি হলো কোথায়, বালিয়া, উত্তরপ্রদেশ। চিতু পান্ডে ওয়াজ ইম্পর্টেন্ট লিডার অফ বিহার, চিতু পান্ডে এর ইম্পর্টেন্ট লিডার ছিল, মাত্র 3 দিনের জন্য টিকেছিল এই আমাদের কি বলবো উত্তরপ্রদেশের বালিয়া চিতু পান্ডের গভর্নমেন্ট। ঠিক আছে, এবার আসছে প্রতি সরকার।
was the longest lasting and effective parallel government in Satara of Maharashtra. এবার হলো প্রতি সরকারের কথা বলবো যে এফেক্টিভ প্যারালাল গভর্নমেন্ট সেটা সাতারা অফ মহারাষ্ট্রে তৈরি হয়েছিল। ক্লিয়ার? এই প্রতি সরকার আমাদের ঠিক আগস্ট 43 থেকে মে 46 অব্দি লাস্টিং করেছিল, সবচেয়ে দীর্ঘদিন ধরে চলা। আর্ম ফোর্স অফ প্রতি সরকার ওয়াজ নোন অ্যাজ তুফান সেনা। এই আর্ম ফোর্সের নাম প্রতি সরকারের কি ছিল? তুফান সেনা। নানা পাটিল ছিল হচ্ছে লিডার অফ প্রতি সরকার, অ্যান্ড দ্য ফেমাস লিডার অফ প্রতি সরকার ওয়াজ ওয়াই বি চ্যাবন। ঠিক আছে, বিখ্যাত লিডারদের মধ্যে কে ছিল প্রতি সরকারের? হচ্ছে ওয়াই বি চ্যাবন। নেক্সট, ইন 1942 তাম্রলিপ্ত জাতীয় সরকার ফর্ম এট তমলুক। তাম্রলিপ্ত জাতীয় সরকার কোথায় তৈরি হয়েছিল? তমলুকে তৈরি হয়েছিল 1942-তে। টোটাল এরিয়া কোন কোন জায়গা নিয়ে এসেছিল? তমলুক, মহিষাদল, নন্দীগ্রাম অ্যান্ড হচ্ছে সুতাহাটা। তাম্রলিপ্ত জাতীয় সরকার যে তমলুকে তৈরি হয়েছিল কোন কোন জায়গাগুলোকে ঘিরে? তমলুক, মহিষাদল, নন্দীগ্রাম এবং সুতাহাটা। মনে থাকবে? বেশ। এখানে আমরা আরো জানবো যে তাম্রলিপ্ত জাতীয় সরকারের যারা নেতা ছিলেন তাদের মধ্যে ছিলেন সতীশচন্দ্র সামন্ত, যিনি নিজেকে বলতেন কি? নিজেকে বলতেন হচ্ছে সর্বাধিনায়ক। অজয় মুখার্জি এবং সুশীল ধারা ছিল। সুশীল ধারার একটা বাহিনী ছিল যার নাম ছিল বিদ্যুৎ বাহিনী। ঠিক আছে, আর্ম ফোর্স। আর অজয় মুখার্জির একটা মহিলাদের জন্য বাহিনী ছিল যার নাম ছিল ভগিনী সেনা। এটা মনে রাখবে। 1942 স্বরাজ পঞ্চায়েত ফর্ম অ্যাট বাসুদেবপুর নিয়ার কটক। স্বরাজ পঞ্চায়েত তৈরি হয় বাসুদেবপুরে, এটা কটকের কাছে একটা অবস্থিত জায়গা। মেন লিডার ছিলেন, দেখো এই জায়গাটা একটু চলে গেছে, অজয় মুখার্জি সুশীল ধারা ওয়াজ দ্য লিডার অফ গেরিলা আর্মি বিদ্যুৎ বাহিনী দিস আর্ম ফোর্স। এটা পরে চলে গেছে, এটা আগে চলে এসেছে স্বরাজ পঞ্চায়েত। ওমেন আর্মি ইজ নোন অ্যাজ ভগিনী সেটা বলে দিচ্ছি। 42 থেকে সেপ্টেম্বর 44 এটা আমার বলা আছে। আচ্ছা, এবার দেখো 42 প্রজামণ্ডল সেট আপ অ্যাট বরোদা অফ গুজরাট। লিডার কে ছিল? বিকে মজুমদার অ্যান্ড জয়ন্তী ঠাকুর। প্রজামণ্ডল তৈরি হলো কোথায়? বরোদা অফ গুজরাটে। যার লিডার ছিলেন কে? বি কে মজুমদার এবং জয়ন্তী ঠাকুর। মাতঙ্গিনী হাজরা, 73 years old woman who was shot dead by British police is Medinipur. She was known as Gandhiburi. ক্লিয়ার? এটা পরীক্ষায় দেয়। মাতঙ্গিনী হাজরা, 73 years old woman, মেদিনীপুরের এই ভদ্রনাম মারা যান। কনকলতা বড়ুয়া, এ টিনেজার অফ আসাম, শট ডেড বাই ব্রিটিশ পুলিশ। কনকলতা বড়ুয়া আসামের কাছে থানা দখল করতে যাওয়ার সময় তাকে গুলি করা হয় এবং মারা যায়। ঠিক আছে, টিনেজার অফ আসাম, শট ডেড বাই ব্রিটিশ পুলিশ, গোহপুর পুলিশ স্টেশনের কাছে। স্বরাজ পঞ্চায়েত ফর্মড অ্যাট বাসুদেবপুর নিয়ার কটক। হলো স্বরাজ পঞ্চায়েত তৈরি হলো বাসুদেবপুর নিয়ার কটক। প্রজামণ্ডল সেট আপ অ্যাট বরোদা অফ গুজরাট। 42 সালে প্রজামণ্ডল লিডার ছিল বিকে মজুমদার অ্যান্ড জয়ন্তী ঠাকুর। আর 42 সালে প্যারালাল গভর্নমেন্ট সেট আপ ইন তালচের অফ ওড়িশা। ক্লিয়ার? সেখানে একটু কথা বলে দিই, প্রতি সরকারে যে একটা ইয়ে ছিল, মানে বিচার সভা ছিল, তার নাম ছিল ন্যায়দান মণ্ডল। ঠিক আছে, এটা মনে রাখবেন, ন্যায়দান মণ্ডল বলে একটা তোমার গ্রুপ ছিল, যে ন্যায়দান মণ্ডল থেকে আমাদের কি করা হতো? বিচার করা হতো। এছাড়া আমি আরেকটা কথা বলবো এখানে, এটা একটু মনে রাখবে যে ওড়িশাতেও একটা তালচেরেও একটা প্যারালাল গভর্নমেন্ট তৈরি হয়েছিল। আর 42-এ রক্তবাহিনী তৈরি হয়। রক্তবাহিনী সেট আপ ইন ওড়িশা। লিডার হচ্ছে লক্ষ্মণ নায়ক। লক্ষ্মণ নায়ক হচ্ছে লিডার ছিল রক্তবাহিনী, এবং লক্ষ্মণ নায়কের জানবে ফাঁসি হয়েছিল। ক্লিয়ার? ওড়িশা রক্তবাহিনী। মুসলিম লীগের মধ্যে মুসলিম লীগ, কমিউনিস্ট পার্টি, তারপর হচ্ছে হিন্দু মহাসভা, চক্রবর্তী রাজাগোপালাচারী। ঠিক আছে, এরা প্রত্যেকে অপোজ করেছিল হচ্ছে এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট। ক্লিয়ার? মনে রাখবে নামগুলো, মুসলিম লীগ বললাম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বললাম, হিন্দু মহাসভা বললাম, তারপর হচ্ছে চক্রবর্তী রাজাগোপালাচারী, বি আর আম্বেদকর, এরা কুইট ইন্ডিয়া মুভমেন্টকে অপোজ করেছিল। এবার একটু দেখে নিই আমরা অন্য পরিস্থিতি। হ্যাঁ, ভোগেশ্বরী ফুকনানি, একজন পাঞ্জাবি গৃহবধূ, তাকেও গুলি করে মারা হয়েছিল। ঠিক আছে, এই সময় বিহার আর ইউপি খুব স্ট্রং সেন্টার হয়ে ওঠে, এবং এই সময় আহমেদাবাদকে বলা হয়েছিল স্ট্যালিন গার্ড। আমার আহমেদাবাদ থেকে সে সময় বলা হতো স্ট্যালিন গার্ড। স্ট্যালিন গার্ডে সে যুদ্ধ যখন চলেছিল তখন যে পরিস্থিতি হয়েছিল, ঠিক স্ট্যালিন গার্ডেও এই আহমেদাবাদেও সে একই রকম পরিস্থিতি হয়েছিল বলে এটাকে বলা হয় স্ট্যালিন গার্ড। কুইট ইন্ডিয়া মুভমেন্টের স্ট্যালিন গার্ড হচ্ছে কোথায়? আহমেদাবাদ। হয়ে গেল, এখানে আমি বলে দিলাম। তাহলে এখানে আমাদের কুইট ইন্ডিয়া মুভমেন্ট থেমে যাচ্ছে কবে আমি বললাম, আনুষ্ঠানিকভাবে 1944-এ, এবং কিছু দল এরা চালিয়ে যায়, সেটার মধ্যে প্রতি সরকার যেমন 1946 অব্দি এটাকে কন্টিনিউ করে। যাই হোক, আজকে আমি তোমাদের এই জায়গাটা খুব ভালো করে বলে দিলাম, একটু ভালো করে তোমরা পড়ে নেবে, আশা করি কোনো অসুবিধা হবে না। আমি আবার একটু চলে আসছি
তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রিপশন নাওনি তারা সাবস্ক্রিপশন অবশ্যই নিয়ে নেবে, এবং সাবস্ক্রিপশনের সময় DSSR এই রেফারেল কোডটা ইউজ করবে, এবং এই রেফারেল কোডটা ইউজ করলে তোমরা 10% ডিসকাউন্ট পাবে। ক্লিয়ার? DSSR এই রেফারেল কোডটা ইউজ করলে তোমরা 10% করে ডিসকাউন্ট পাবে। এবং আর দেরি নয়, তোমরা এই কালী পুজোর মধ্যে থাকতে থাকতেই পুজো শেষ হয়ে যাচ্ছে, তোমরা এই মাসে ভর্তি হয়ে যাও। হ্যাঁ, নতুন ব্যাচ কোর্স পেয়ে যাবে তোমরা নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে, তোমরা ক্লাস করতে পারবে, চিন্তা করার কিছু নেই। আর দেরি নয়, তোমরা শিগগিরই ভর্তি হয়ে যাও। ক্লিয়ার? আমার পরিচয় নিজে আমি আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে দেখো লেখা আছে DSSR, অথর অফ WBCS অপশনাল হিস্ট্রি। আমার বইটা 9th নভেম্বর বেরিয়েছে। আমার বইটা খুব হুড় করে বিক্রি হচ্ছে। ভারতবর্ষের ইতিহাস অপশনাল, ঠিক আছে, হিস্ট্রি হিসেবে লেখা আছে। এই বইটা কলেজ স্ট্রিটে তোমরা পেয়ে যাবে, এবং মন্ডল প্রকাশনী থেকেও তোমরা বইটা পেতে পারো। তোমরা বইটা অবিলম্বে কালেক্ট করে নাও, যারা অপশনাল হিস্ট্রি নেবে। পুঙ্খানুপুঙ্খভাবে উত্তরগুলো এখানে বিশ্লেষণ করা আছে, এবং WBCS এর প্রত্যেক বছরে কোশ্চেন অ্যান্সার এখানে দেওয়া আছে, ঠিক আছে, প্রশ্নোত্তর ফরম্যাটে করা হয়েছে। ওইটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর পরিশেষে একটা কথা বলি, দেরি না করে তোমরা DSSR এই রেফারেল কোড দিয়ে তোমরা ভর্তি হয়ে যাও। ক্লিয়ার? এবং 10% ডিসকাউন্ট নেই, তোমরা ভর্তি হয়ে যাও। যাই হোক, আমি ফিরে আসছি আবার। তাহলে আজকে আমরা কুইট ইন্ডিয়া মুভমেন্টের পুরো সিলেবাসটা আমরা শেষ করলাম। সামনের দিন আমরা এক্সট্রিমিস্ট মুভমেন্ট শুরু করব। ঠিক আছে, তোমরা সবাই আসবে। ঠিক আছে, ক্লাসটা অবশ্যই করা যায় ইউটিউবে, তোমরা এটা অবশ্যই দেখবে এবং বন্ধুদের দেখতে বলবে যারা অ্যাসপিরেন্ট, যারা পরীক্ষার্থী। ঠিক আছে, নমস্কার, শেষ করবো।